তৃতীয় বক্তা ও দলনেতা তৌহিদুল ইসলাম রাফিন। আমি সবাইকে অনুরোধ করছি, যারা আমার একদম সামনে পশ্চিম ভবনে যারা দাঁড়িয়ে প্রোগ্রাম উপভোগ করছে তাদের উদ্দেশ্যে বলছি, কোনো সাউন্ড করবে না। এটাতে প্রাতিষ্ঠানিক প্রোগ্রাম। আমি আশা করছি তোমরা সুশৃঙ্খলভাবে, যেহেতু সব শিক্ষকরা এখানে আছেন, শিক্ষক শিক্ষিকারা, তোমরা সুশৃঙ্খলভাবে প্রোগ্রামটা উপভোগ করবে এবং সবাইকে উপভোগ করতে দিবে। তোমাদের কাছে এটা আমার অনুরোধ থাকবে। বিতর্ক শুরু করতে যাচ্ছি। প্রথম বক্তা আসবে পক্ষ দলের মুনতাহা রহমান। সম্মানীয় মডারেটর, উপস্থিত দর্শক মণ্ডলী, বিচারক মণ্ডলী, শিক্ষক মণ্ডলী, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় দুর্নীতি প্রতিরোধে সরকার নয়, গণমাধ্যমের ভূমিকাই মুখ্য। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি। মূল বক্তব্যে যাবার পূর্বে আমি কিছু বিষয় পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছি। প্রথমে দুর্নীতি, ঘুষ প্রদান, সম্পত্তির আত্মসাৎ, সরকারি এবং রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করা। সহজ ভাষায় বলতে গেলে সাধারণত মানুষের নৈতিক ও অসৎ আচরণকে দুর্নীতি বলে। দুর্নীতির কারণ 2017 সালে একটি সমীক্ষা অনুসারে বাজারে উচ্চ স্তর, রাজনৈতিক একচেটিয়াকরণ, নিম্ন স্তরের গণতন্ত্র, আমলাচরের উচ্চ স্তর এবং অদক্ষ প্রশাসনিক কাঠামোই দুর্নীতির প্রধান কারণ। সরকার কি? সরকার বা শাসন ব্যবস্থা হলো কোনো দেশের সর্বোচ্চ আইন বা মাধ্যম, যার মাধ্যমে দেশের সব কাজ পরিচালিত হয়ে থাকে। গণমাধ্যম কি? গণমাধ্যম জাতির বিবেক। গণমাধ্যম হলো সংবিধানের সকল ধরনের মাধ্যম যা গণযোগাযোগের কার্যক্রমে ব্যবহৃত হয়ে থাকে। সম্প্রচার মাধ্যম, যা বর্তমানে ইলেকট্রনিক মিডিয়া নামে পরিচিত, বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করে এর মাধ্যমে আমরা তথ্যাবলী প্রেরণ করি। হ্যাঁ, শতকের শেষের দিকে এটিকে মোট 8 ভাগে ভাগ করা হয়েছে: বই, ইন্টারনেট, ম্যাগাজিন, চলচ্চিত্র, সংবাদপত্র, রেডিও, টেলিভিশন এবং রেকর্ডিং। গণমাধ্যম জনগণের কণ্ঠস্বর। এটি দুর্নীতি প্রকাশ করে, জনসচেতনতা বৃদ্ধি করে এবং দায়িত্বশীল ব্যক্তিদের আইনের জবাবদিহি দেয়। এই গণমাধ্যমে একমাত্র উপায় যার মাধ্যমে দুর্নীতির কুফল সম্পর্কে আমরা জানতে পারি। সরকারের সকল ধরনের ভালো খারাপ দিকগুলো এর মাধ্যমে প্রকাশিত হয়। এই দুর্নীতি মতো কুফল জিনিসতে গণমাধ্যম প্রকাশিত করে। গণমাধ্যমকে ছেড়ে দুর্নীতির মতো এই অভিশাপ থেকে আমরা কীভাবে রক্ষা পাবো তা ঠিক আমার বোধগম্য হয় না। জনগণ সচেতন হলে সকল ধরনের অপরাধী ব্যক্তিরা নিজেদের গা ঢাকতে বাধ্য হয়। গণমাধ্যম এমন ধরনের মাধ্যম যা আমাদের সবসময় সহযোগিতা করে। বিজ্ঞ প্রতিপক্ষ তোমাদের কাছে প্রশ্ন করে দিতে চাই যে দুর্নীতি কুফল, দুর্নীতির ভয়াবহ সম্পর্কে আমরা কতটুকুই বাজার, যতটুকু জানি না আমাদের গণমাধ্যম, তার থেকে বেশি কি জানার ইতিহাস থাকে আমাদের। এবার আমি বলতে চলেছি অন্য বিষয়, দুর্নীতি প্রতিরোধের উপায়। টেকসই বিনিয়োগ ও অন্তর্ভুক্তিমূলক কাজের জন্য প্রয়োজন স্বচ্ছ প্রশাসন। এই স্বচ্ছ প্রশাসন আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ দেয়। দুর্নীতি প্রতিরোধে ব্যক্তি পর্যায়ে চরিত্র। ধন্যবাদ মুনতাহা রহমান, তোমার সময় শেষ। এবার আমি মাইক্রোফোনে আহ্বান করছি বিপক্ষ দলের প্রথম বক্তা আফিফা ফারজানা লাবণ্য। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রান এসেছে আমার জন্মভূমি। হ্যাঁ মাননীয় সভাপতি, আমরা এমন একটি দেশ চাই যে দেশটি সবুজে শ্যামলে ভরা, সোনার মানুষে গড়া। কিন্তু অত্যন্ত ভরাক্রান্ত বললে বলতে হয়, দেশটি সবুজে শ্যামলে ভরা হলেও সোনার মানুষ খুঁজে পাওয়া যায়। মানুষ হিসেবে কিন্তু সবুজ যখন দেশটাকে ঘুরে ঘুরে খাচ্ছে, দুর্নীতি আর অনিয়মে ছেয়ে গেছে সারা দেশ, ঠিক সেই সময় আমি উপস্থিত হয়েছি বিতর্কের মঞ্চে। বিতর্ক চলছে, আজকে বিতর্কের বিষয় গ্রহণ করা হয়েছে দুর্নীতি প্রতিরোধে সরকার নয়, গণমাধ্যমের ভূমিকায় মুখ্য। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি আমার দল এই বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, আমি প্রথমেই দুর্নীতি প্রতিরোধ
শাসন কার্য পরিচালিত হয়। মাননীয় সভাপতি, গণমাধ্যম হলো সংকৃত সকল ধরনের মাধ্যম যা গণযোগাযোগ কার্যক্রমে ব্যবহার হয়ে থাকে। রেডিও, টেলিভিশন, ইন্টারনেট, খবরের কাগজ ইত্যাদি গণমাধ্যমের অন্তর্ভুক্ত। মাননীয় সভাপতি, একটু ছোট্ট করে দেখা যাক দুর্নীতি কেন হয়। দুর্নীতির মূল কারণ হলো আইনি শাসনের দুর্বলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব, সীমাহীন লোভ, ক্ষমতার এককেন্দ্রীয়করণ, অকার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা, আইনের প্রতি শ্রদ্ধাশীলতার অভাব ইত্যাদি। মাননীয় সভাপতি, দুর্নীতি প্রতিরোধে এবার দেখা যায় সরকার এবং গণমাধ্যমের ভূমিকা ঠিক কতটুকু। প্রথমেই আসি সরকারের ভূমিকায়। মনে রাখা যে কাজগুলো না করলে দুর্নীতি দমন কোনোভাবেই সম্ভব নয়। তার মধ্যে অন্যতম হলো দুর্নীতি বিরোধী আইন প্রণয়ন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা, বিচার বিভাগের স্বাধীনতা প্রদান, জনসাধারণ গণমাধ্যমের স্বাধীনতা, স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন, প্রশাসনে এবং চাকরির ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, সরকারি প্রতিটি সেক্টরে স্বাধীনতা প্রদান, জনসচেতনতা সৃষ্টি করা ইত্যাদি। এখন মাননীয় সভাপতি, প্রশ্ন হচ্ছে এই পদক্ষেপগুলোর মধ্যে কি কোনটি গণমাধ্যম নিতে পারে? প্রশ্ন রইল আমার প্রতিপক্ষ বন্ধুর কাছে। মাননীয় সভাপতি, এখন দেখা যাক দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা কি। যদি সরকার গণমাধ্যমে সচেতন দেয় তাহলে প্রকাশ করে। ধন্যবাদ আফিফা ফারজানা তোমার সুন্দর বক্তব্যের জন্য। আমি আহ্বান করছি পক্ষ দলের দ্বিতীয় বক্তা মুনতাসির আলম নিবিড়কে। থাকবো না গো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে ঘুরিপাকে। কবি কাজী নজরুল ইসলাম তার কবিতায় বিশ্বজগৎকে ঘুরে দেখার প্রবল ইচ্ছা পোষণ করেছেন, যা আজ আমরা খুব সহজেই গণমাধ্যমের সাহায্যে দেখতে পাচ্ছি। আজ গণমাধ্যমের সাহায্যে পুরো বিশ্বের প্রতিচ্ছবি যখন আমাদের হাতের মুঠোয়, তখন সেখানে কেন গণমাধ্যম দুর্নীতি প্রতিরোধে সরকারের থেকেও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেই রহস্য বোঝানোর জন্যই আমিও আমার দল আজকে বিতর্কের মঞ্চে উঠতে পেরেছি। তো আমার সভাপতি আজকে আমাদের বিতর্কের মহান মঞ্চে কিছু বক্তব্য প্রদান সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে আর আজকে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে দুর্নীতি প্রতিরোধে সরকার নয়, গণমাধ্যমের ভূমিকাই মুখ্য। বাস্তবতার করুণ প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমিও আমার দল আজকে বিষয়ে বক্তব্য দিয়েছি। মাননীয় সভাপতি, এই প্রতিপক্ষের বক্তার কথা খুব মনোযোগ দিয়ে শুনলাম। তা উচিত ছিল এবং আমরা আশা করেছিলাম যে তিনি বিষয়টিকে সঠিকভাবে সংজ্ঞায়ন করবেন। কিন্তু মাননীয় সভাপতি, আমরা অতিপ্রত্যাশায় হতাশ হয়েছি। আমার দলের বক্তব্য সংজ্ঞায়নের পরও প্রতিপক্ষদের বক্তা বিষয়টিকে সঠিকভাবে সংজ্ঞায়ন করতে ব্যর্থ হয়েছে। এই জন্য ওঠা যে একই ঘাট বিন্দু শুরু গিয়ে ছলে ফলে কৌশলে আমার দলের বক্তার বিষয়গুলো এড়িয়ে গেল। মাননীয় সভাপতি, আমার শোনা বাংলা আজ পাল্টে গেছে। 2024 সাল পর্যন্ত প্রথম আলোর এক প্রতিবেদন অনুযায়ী সরকারের ক্ষমতা পাওয়া মানে সুইচ ব্যাংকের টাকা রাখা বা সেখানে গণমাধ্যম দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং সরকারকে জবাবদিহি করতে বাধ্য হয়। 1989 সালে সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী কর্মচারীদের প্রতি বছর সম্পদের হিসাব দেওয়া বাধ্যতামূলক ছিল, যা 2002 সালে 5 বছর পর করার নিয়ম করা হয়। আবার 1925 সালে শৃঙ্খলা আপিল বিধিমালা অনুযায়ী প্রতিটি অপরাধের শাস্তিপ্রাপ্ত কর্মচারীকে চাকরিচ্যুত করার বিধান ছিল, যা 2018 সালে সরকারি তিরস্কারের মতো লঘু শাস্তিতে রূপান্তর করা হয়। যা স্পষ্টতই বোঝায় সরকার নিজে দুর্নীতিকে পরোক্ষভাবে প্রশ্রয় দিচ্ছে। প্রশাসনিক সংস্থাগুলো যদি নিজে দুর্নীতিগ্রস্ত, সেখানে গণমাধ্যম ভূমিকা সবচেয়ে কার্যকর নয় কি প্রশ্ন হয়ে গেলাম প্রতিপক্ষের কাছে। যা বিশ্বের ইতিহাসে অন্যতম বড় একটি দুর্নীতি ঘটনা পানামা পেপারস আইন সংস্থা মোসাক ফসকাস থেকে ফাঁস হওয়া 11.5 বিলিয়ন ডলারের নথির একটি বিশাল সেট। এই নথিগুলো বিভিন্ন কর্পোরেট ব্যক্তি, রাজনীতিবিদ এবং সেলিব্রিটিদের গোপন তথ্য, অর্থ ও করফাকের তথ্য যা উন্মোচন করে ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট বা ICIJ, যেখানে 80 দেশের 100 মতো 300 সাংবাদিক এই ঘটনা তদন্ত করে, যার ফলে বহু দেশের রাজনৈতিক ও ধন্যবাদ মুনতাসির আলম নিবিড়। এরপরে যদি বিজ্ঞপ্তি বলে এরপরে যদি বিজ্ঞপ্তি পারে তাহলে বিষয়টা এমন হবে যে পুকুরে নাই এবং সবাই কাটি ভেঙে বুঝে বলা দেখুন সঙ্গে সবাই বুঝে অস্বীকার পারি না। ধন্যবাদ নিবিড় তোমার সুন্দর বক্তব্যের জন্য। এরপরে আসছে বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা নূর আঞ্জুম নিবিড়। তোমাকে মাইক্রোফোনে আহ্বান করা হচ্ছে। মাননীয় সভাপতি, বিতর্ক চলছে। বিতর্কে বিষয় নির্ধারণ করা হয়েছে দুর্নীতি প্রতিরোধে সরকার নয়, গণমাধ্যমের ভূমিকাই মুখ্য। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল এই বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, এটি দেশের অর্থনৈতিক, সামাজিক এবং প্রশাসনিক স্থিরতার জন্য দুর্নীতি প্রতিরোধ অপরিহার্য, যা কেবল সংবাদ প্রকাশের মাধ্যমেই সম্পূর্ণভাবে প্রতিরোধ করা সম্ভব নয়, কারণ এটি জটিল প্রক্রিয়া। এর জন্য চাই কার্যকর প্রশাসন, নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন, যা একমাত্র সরকারের পক্ষেই করা সম্ভব। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলের বন্ধু মনোযোগ মঞ্চে এই মঞ্চে নেই, আমার দলের প্রথম কথা এটি সংজ্ঞায়ন
সংগ্রহ করে গেছেন। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা বারবার বিভিন্ন সাহিত্য নীতির তথ্য প্রকাশ করে যাচ্ছেন আর বিভিন্ন পত্রিকার সূত্র উল্লেখ করে যাচ্ছেন। তারা স্পষ্ট করে বলছেন না দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যমের মূল ভূমিকা আসলে কোথায়। আসলে উত্তরটি দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা প্রতিরোধ এবং প্রতিকার শব্দটি ঘুরিয়ে ফেলছেন না তো? গণমাধ্যম দুর্নীতি খবর প্রকাশ হওয়ার পর দুর্নীতিবাজকে আইনের আওতায় রাখে দুর্নীতি দমন বলে, দুর্নীতি প্রতিরোধ নয়। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা অ্যান্টিবায়োটিকের ভ্যাকসিন ভেবে ভুল করছেন না তো? মাননীয় সভাপতি, আমরা যদি 2001 সাল থেকে 2005 সালের দিকে তাকাই তাহলে দেখতে পাবো দুর্নীতি বাংলাদেশে টানা 5 বার নির্বাচনভাবে চ্যাম্পিয়ন হয়। আবার 2006 সালে হয় তৃতীয়, 2007 সালে হয় সপ্তম, 2008 সালে হয় দশম, 2017 সালে হয় 17তম। মাননীয় সভাপতি, 2005 সালের পর লক্ষ্য করে দেখতে পারবো বাংলাদেশ বিশ্বে দুর্নীতি সূচকে বাংলাদেশের অবস্থার মধ্যে পরিবর্তন এসেছে। এই পরিবর্তন কি শুধু গণমাধ্যমের কারণে এসেছে নাকি সরকারি কিছু গৃহীত পদক্ষেপের কারণে এসেছে? নিশ্চয়ই সরকার কিছু পদক্ষেপ গ্রহণ করেছিল যার ফলশ্রুতিতে এই পরিবর্তন এসেছে। সীমাহীন দুর্নীতি থেকে উত্তরণের জন্য সরকার 2004 সালে স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন করেন। 2006 সালে পাবলিক প্রকিউরমেন্ট আইন, 2011 সালে তথ্য অবমুক্তকরণ নীতিমালা, 2012 সালে মানি লন্ডারিং আইন প্রণয়ন করেন। 2007 থেকে 8 সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার দুর্নীতিবিদদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কারণে বাংলাদেশে 2008 সালে দুর্নীতিতে দশক হয়। পরবর্তী সরকার অনেক সেক্টরের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে এবং যার ফলশ্রুতিতে 2017 সালে বাংলাদেশ বিশ্ব দুর্নীতি সূচকে 7ম স্থান অর্জন করে। মাননীয় সভাপতি, দুঃখজনক হলেও সত্য 2024 সালে বাংলাদেশ বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে 10ম অবস্থানে নেমে যায়। এর কারণ সরকারের প্রশাসন সহ সমস্ত সেক্টরে পড়েছিল দুর্নীতির কালো ছায়া। স্বাধীন দুর্নীতি দমন কমিশন হয়েছিল সরকার আজ্ঞাবহ সংস্থা, ছিল না আইনের শাসন, ছিল না স্বাধীন নির্বাচন কমিশন। ফলে দেখতে হয়েছে 2018 এবং 2024 সালের মতো ভোটবিহীন নির্বাচন। ছিল না জবাবদিহিতা, ভেঙে পড়েছিল নিয়মের চাল। সরকার বেসরকারি সাহিত্য শাসিত কোনো সেক্টরে দুর্নীতির করাল থাবা থেকে মুক্তযুক্ত ছিল না। আমার প্রশ্ন হলো 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত কিংবা 2024 সাল পর্যন্ত বাংলাদেশে কি কোনো গণমাধ্যম ছিল না? অবশ্যই ছিল। তারা কি দুর্নীতি প্রতিরোধ করতে পেরেছে? না, মাননীয় সভাপতি, পারেনি। উল্টো সরকারের ছত্রছায়া থেকে 2-1টি গণমাধ্যম ছাড়া অধিকাংশ দেশি গণমাধ্যমগুলো হয়ে পড়েছে দুর্নীতির আদর ঘর। প্রতিনিধি গুজব ছড়ানো সহ ভুলভাল তথ্য প্রকাশ করা ছিল তাদের কাজ। তার মানে বিগত সরকারের আমলেও গণমাধ্যম স্বাধীন ছিল না। গণমাধ্যমের স্বাধীনতাও নির্ভর করে সরকারি সদিচ্ছার উপর। বিগত কয়েক বছরে সরকার যে পরিমাণ দুর্নীতি করেছিল তার কোনো তথ্যই কি গণমাধ্যম দিতে পেরেছিল? না, মানে সভাপতি, পায়নি, কারণ গণমাধ্যমের স্বাধীনতা ছিল না। এরপরও যদি আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা মনে করে থাকেন দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যম নয় সরকারের ভূমিকাই মুখ্য, তাহলে আমাকে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, হায় রে কপাল মন্দ, চোখ থাকতেও অন্ধ। মাননীয় সভাপতি, আমি আবারও বলছি, গণমাধ্যমের ভূমিকা নেই আমরা এমনটা বলছি না। গণমাধ্যমের ভূমিকা অবশ্যই আছে, কিন্তু সেটা মুখ্য নয়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। বিতর্ক চলছে। আজকের বিতর্কের বিষয় দুর্নীতি প্রতিরোধে সরকার নয় গণমাধ্যমের ভূমিকাই মুখ্য। আমি এরপরে ডাকছি পক্ষ দলের দলনেতা মাশরুফা আক্তার। মাইক্রোফোনে আসছে মাশরুফা আক্তার। কলম যার তলোয়ার, শব্দ যার ঝড়, গণসচেতনতায় বাড়ায় সততার জোর, রাখে দেশের মান, জনকণ্ঠস্বরে প্রাণ, দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যমই প্রধান। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমাদের বিতর্কের বিষয় দুর্নীতি প্রতিরোধে সরকার নয় গণমাধ্যমের ভূমিকাই মুখ্য। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমিও আমার দলের পক্ষে অবস্থান করছি। দুর্নীতি শব্দটি আজ আর কারোর কাছে অজানা নয়। এটি আমাদের সমাজে গভীরভাবে প্রণীত একটি চ্যালেঞ্জ হিসেবে বিদ্যমান। তবে চ্যালেঞ্জ মোকাবেলা করতে অর্থাৎ প্রতিরোধ করতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গণমাধ্যম শুধু মানুষের সচেতনতা বৃদ্ধি করে না, তারা দুর্নীতির শিকার মানুষদের ন্যায় বিচার পেতেও সাহায্য করে। উদাহরণ হিসেবে বলা যায় 2010 সালে সংগঠিত মেক্সিকোতে ড্রাগ কার্টেল এবং পুলিশের দুর্নীতির কথা। তাদের দুর্নীতির ফলে নিরীহ মানুষ প্রতিদিন সহিংসতার শিকার হচ্ছিল। জনগণ পুলিশের বিরুদ্ধে কথা বলার সাহস পাচ্ছিল না, কারণ তারা প্রাণ নিয়ে শঙ্কিত ছিল। যখন মেক্সিকোর স্বতন্ত্র সাংবাদিকরা দুর্নীতির তথ্যটি তুলে ধরে, তখন বিশ্বব্যাপী মেক্সিকোর প্রশাসনের বিরুদ্ধে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে। তথ্যটি প্রকাশের পর
সরকার চাপের মুখে পড়ে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। যেখানে দুর্নীতির শিকার মানুষ ন্যায় বিচার পেতে ভয় পায়, সেখানে গণমাধ্যমকে জনগণের কণ্ঠস্বর হয়ে ওঠে না এবং সরকারকে জবাবদিহি করতে বাধ্য করে না, মাননীয় প্রতিপক্ষ উত্তর দিয়ে যাবে। 2017 সালে সরকার একটি পক্ষপাতমূলক ঘটনা বনানী ধর্ষণ মামলা উল্লেখ করছি। 2017 সালে ঢাকার বনানীতে একটি তরুণীকে হোস্টেলে ধর্ষণ করা হয়। তবে অভিযুক্তরা প্রভাবশালী পরিবারের হওয়ার ফলে পুলিশের মামলা নিতে গড়িমসি করে এবং প্রাথমিক তদন্তে পক্ষপাত দেখা যায়। সেই ঘটনায় গণমাধ্যম হোটেলের সিসিটিভি ফুটেজ এবং অভিযোগকারীর সাক্ষাৎকার প্রকাশ করে। ফলে সামাজিক ক্ষোভ বৃদ্ধি পায় এবং জনমতের চাপে পুলিশ বাধ্য হয়ে কার্যকর তদন্ত শুরু করে। যদি বিচার ব্যবস্থা বা প্রশাসন তথা সরকার যদি পক্ষপাত দুষ্ট হয়, তবে ন্যায় বিচারের জন্য গণমাধ্যম ছাড়া দুর্নীতির বিরুদ্ধে জনমত গঠন কিভাবে সফল? প্রতিপক্ষ গণমাধ্যম কখনো জনসাধারণের সাথে প্রতারণা করে না, তাদের প্রাপ্য হকে অংশীদার হয় না। এখন আপনারা প্রশ্ন করতেই পারে, গণমাধ্যম মাঝে মাঝে দুর্নীতি এবং ভুল তথ্য ছাড়ে, প্রতিপক্ষ এটা বলবেন না গণমাধ্যম কোনো একক মাধ্যম নয়। গণমাধ্যমের কোনো এক শাখা যদি কোনো ভুল তথ্য ছড়ায়, তবে অন্য শাখাদের সমালোচনা করে জনসাধারণের মধ্যে সঠিক তথ্য তুলে ধরে। কিন্তু সরকার যদি নিজেই দুর্নীতির সাথে জড়িত থাকে, তা জবাব দিতে নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকাই সর্বোচ্চ। তাই রক্ষকের যখন ভোগ্য, তখন কি ভোগ্যের কাছে সততা আছে? মাননীয় প্রতিপক্ষ উত্তর দিয়ে যাবেন। যদি আমরা আন্তর্জাতিক সংস্থাগুলোর জরিপের গবেষণা লক্ষ্য করি, তবে বিষয়টি আরও স্পষ্ট হবে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সিপিএ অর্থাৎ করাপশন পারসেপশন ইন্ডেক্স তার একটি প্রতিবেদনে জানিয়েছেন, গণমাধ্যমের স্বাধীনতা ও দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যমের তদন্তমূলক কার্যক্রম দুর্নীতি প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফ্রিডম হাউস সংস্থায় ফ্রিডম অফ দ্য প্রেসের কাজ গণমাধ্যমের স্বাধীনতা দুর্নীতি সম্পর্কিত প্রতিবেদন নিয়ে গবেষণা করা। 2019 সালে তারা একটি প্রতিবেদন প্রকাশ করে, যা গণমাধ্যমের স্বাধীনতা দুর্নীতি প্রতিরোধে তার প্রভাব বিশ্লেষণ করেছিল। তাদের মধ্যে যেখানে মিডিয়া স্বাধীন, সেখানে দুর্নীতি হওয়ার প্রবণতা খুবই কম। অথেন্টিক রিসার্চ সংস্থা 2017 সালে প্রকাশিত দ্য রোল অফ মিডিয়া ইন ফাইটিং করাপশন শিরোনামে জরিপে তারা অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা বিশ্লেষণ করেছে। তাদের জরিপে অংশগ্রহণকারী বলেছিলেন যে গণমাধ্যম দুর্নীতি সম্পর্কে সচেতন করেছিল, দুর্নীতির বিরুদ্ধে সচেতন করতে সহায়তা করে এবং বাকিরা জানিয়েছেন তার গণমাধ্যমের অন্যান্য উৎসের মাধ্যমে সচেতন হয়েছে। দ্য রোল অফ মিডিয়া অ্যান্ড ফাইটিং করাপশন 2015 সালের রিপোর্ট অনুযায়ী 75% দেশেই গণমাধ্যমের ভূমিকা প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এত কিছু শ্রবণের পরও কি আমরা প্রতিপক্ষ বলবে দুর্নীতি প্রতিরোধে সরকারি মুখ্য? না, মাননীয় মডারেটর, দুর্নীতি প্রতিরোধে সরকার নয়, গণমাধ্যমের ভূমিকাই মুখ্য। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শিক্ষা, তোমার যুক্তিযুক্ত বক্তব্যের জন্য। আমি এরপর আহ্বান করছি বিপক্ষ দলের দলনেতা তৌহিদুল ইসলাম রাফিনকে। ঘুষ দিয়ে চাকরি নিচ্ছে, মানছে না কেউ নীতি, টাকা উসুল করতেই হবে, তাই করছে দুর্নীতি। মাননীয় সভাপতি, কোনো নীতি যখন কাজে আসছে না, পারিবারিক, ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধের কোনো তোয়াক্কা না করে সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যখন দুর্নীতির অতল গহরে নিমজ্জিত, তখন আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া দুর্নীতি প্রতিরোধ অসম্ভব। ধন্যবাদ মাননীয় সভাপতি, আজকে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে। আজকে বিতর্কের বিষয় দুর্নীতি প্রতিরোধে সরকার নয়, গণমাধ্যমের ভূমিকাই মুখ্য। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। ইতিমধ্যে আমার দলের প্রথম বক্তা বিষয়টির উপযুক্ত সংজ্ঞান করেছেন এবং দ্বিতীয় বক্তা বিষয়টি তথ্য বিশ্লেষণ দিয়ে গেছেন, এবং আমি যুক্তি ও ব্যাখ্যা দিয়ে প্রমাণ করে দিয়ে যাব যে দুর্নীতি প্রতিরোধে সরকার নয়, গণমাধ্যমের ভূমিকাই মুখ্য। মাননীয় সভাপতি, আমরা একটু উন্নত বিশ্বের দেশগুলোর দিকে তাকাই, যে দেশগুলো দুর্নীতি সূচকে অত্যন্ত উন্নত, যেমন ডেনমার্ক, নিউজিল্যান্ড, নরওয়ে ইত্যাদি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তথ্য মতে এইসব দেশে দুর্নীতি না হওয়ার পেছনের কারণগুলো হলো, এই দেশগুলোতে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত রয়েছে, সরকারি বেসরকারি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা, স্বাধীন বিচার ব্যবস্থা, নিরপেক্ষ অডিট, কঠোর মনিটরিং ব্যবস্থা এবং সর্বোপরি রয়েছে গণমাধ্যমের স্বাধীনতা। মাননীয় সভাপতি, আমরা যদি বাংলাদেশ ও তৃতীয় বিশ্বের দেশ সোমালিয়া, দক্ষিণ সুদান, সিরিয়া, ভেনেজুয়েলা, পাকিস্তানের দিকে তাকাই, তবে দেখো এদের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। মাননীয় সভাপতি, দুর্নীতি সূচকে উন্নত দেশগুলোতেও গণমাধ্যম আছে এবং বাংলাদেশ ও তৃতীয় বিশ্বের এইসব দেশগুলোতেও গণমাধ্যম আছে। তাহলে ওই সমস্ত দুর্নীতিগ্রস্ত দেশগুলোতে গণমাধ্যম দুর্নীতি প্রতিরোধ করতে পারছে না কেন? যদি কিনা দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকাই মুখ্য হয়। প্রশ্ন রইল আমার প্রতিপক্ষ বন্ধুর কাছে। এটা খুবই হাস্যকর বিষয় মাননীয় সভাপতি, যেখানে গণমাধ্যমের স্বাধীনতা নির্ভর করে সরকারের সদিচ্ছার উপর। সেই গণমাধ্যম কীভাবে দুর্নীতি প্রতিরোধে সরকার চেয়ে বেশি ভূমিকা পালন করতে পারে? গণমাধ্যম কি আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে, কিংবা আইনের প্রয়োগ?
অবশ্যই না। মাননীয় সভাপতি, গণমাধ্যম শুধু সহকারী হিসেবেই ভূমিকা পালন করে, তবে সেটা মুখ্য ভূমিকা হতেই পারে না। সরকার চাইলে দুর্নীতি প্রতিরোধ সম্ভব, না চাইলে নয়। আমরা দেখি 2001 থেকে 5 সালে বাংলাদেশ দুর্নীতিতে টানা 5বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়। তখনও কিন্তু গণমাধ্যম ছিল মাননীয় সভাপতি, কিন্তু ছিল না আইনের শাসন, সরকারের সদিচ্ছা আর সরকারের প্রশাসনের জবাবদিহিতা। 2007 থেকে 8 সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। ফলশ্রুতিতে 2009 সালে দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান 13তম হয়। পরবর্তী সরকার সেই ধারা অব্যাহত রাখে এবং 2017 সালে বাংলাদেশ 17তম হয়। 2018 সালের পর সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়ে এবং ক্ষমতা টিকে থাকার জন্য প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী প্রভৃতির উপর নির্ভরশীল হয়ে ওঠে। আর এসব প্রতিষ্ঠানের দুর্নীতি করার যথেষ্ট সুযোগ আছে। সরকার তাদের উপর নির্ভরশীল হওয়ায় তাদের দুর্নীতি প্রতিরোধে কোনো ব্যবস্থা নিতে পারেনি মাননীয় সভাপতি। ফলে 2023 সালে বাংলাদেশ দুর্নীতিতে 10ম হয়। কিন্তু প্রতিপক্ষ 2017 সালে গণমাধ্যম ছিল, 2023 সালে গণমাধ্যম ছিল। আর দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকায় যদি বেশি হতো, তাহলে 2023 সালে বাংলাদেশ 7ম ধাপ নিচে নেমে গেল কীভাবে? আশা করি আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা এর যথাযথ উত্তর দিয়ে যাবে। মাননীয় সভাপতি, এরপরে যদি আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা বুঝে না বোঝার ভান করে, তাহলে তাদের অবস্থা ঠিক তেমনই হবে। পুকুরে নামিব, সাঁতার কাটিব, বেডিবে চাইব না, দেখিব শুনিব বুঝিব, কিন্তু স্বীকার করিব না। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রফিকুল ইসলাম রাফিন। উভয় পক্ষের যুক্তি তর্ক আমরা সবাই শুনলাম। এ পর্যায়ে উভয় পক্ষের দলনেতা বা অতিরিক্ত 2 মিনিট করে সময় পাবে তাদের যুক্তি খণ্ডনের জন্য। আমি প্রথমে পক্ষ দলের দলনেতা মাসুফা আক্তারকে যুক্তি খণ্ডনের জন্য মাইক্রোফোনে আহ্বান করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে পুনরায় কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের আজকের বিতর্কে প্রতিপক্ষ গণমাধ্যমের ভূমিকা খাটো করে দেখানোর চেষ্টা করছে, কিন্তু প্রতিপক্ষ আপনারা হয়তো ভুলে গেছেন বাস্তবতা ভিন্ন। প্রতিপক্ষ বলছেন বিচার ব্যবস্থা এবং প্রশাসন দুর্নীতি প্রতিরোধ করতে যথেষ্ট, কিন্তু বাস্তবতা কি বলে প্রতিপক্ষ? পক্ষপাত দুষ্ট বিচার ব্যবস্থা, যেমন ভারতের 2 কেজি স্পেকট্রাম কেলেঙ্কারি এবং বাংলাদেশের বনানী ধর্ষণ। যখন সরকার প্রভাবশালী দুর্নীতিবাজদের রক্ষা করে, তখন গণমাধ্যম ছাড়া কে দুর্নীতি প্রকাশ করে মাননীয় প্রতিপক্ষ? বিচার ব্যবস্থা প্রশাসনের উপর শুধুমাত্র আস্থা রাখা অসম্পূর্ণ অসমাধান। গণমাধ্যম জনমত তৈরিটা অপরিহার্য। সরকার আইন প্রণয়ন করে ঠিকই, কিন্তু আইন কার্যকর হবে তখনই যখন গণমাধ্যম জনগণকে আইন সম্পর্কে সচেতন করবে। গণমাধ্যম দুর্নীতি শিকার মানুষের কণ্ঠস্বর। পালমা পেপারসের মতো ঘটনাগুলো দেখিয়েছে জনমত তৈরি করলে গণমাধ্যমের বিকল্প নেই। গণমাধ্যম কিন্তু আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাননীয় প্রতিপক্ষ। গণমাধ্যম প্রচারের কারণে বহু দেশের নতুন আইন ও নীতিমালা প্রণয়ন হয়েছে, যেমন ভারতের নির্ভয়া কাণ্ডের পর নারী সুরক্ষা আইন, যা সরাসরি গণমাধ্যমের প্রচারণার ফল। মাননীয় মডারেটর এবং সম্মানিত বিচার মণ্ডলী, যদি গণমাধ্যম না থাকতো তবে কত দুর্নীতি আজও অজানা রয়ে যেত। বিচার ব্যবস্থা প্রশাসন যতই শক্তিশালী হোক, যদি দুর্নীতির ঘটনা জনসম্মুখে না আসে, তাহলে মানুষ কিভাবে সচেতন হবে এবং দুর্নীতি কিভাবে প্রতিরোধ হবে, যা আমরা যুগে যুগে দেখে আসছি। তবে প্রতিপক্ষ আপনাদেরকে যে বিষয়টা হয়েছে, কথা খেলেও কানে ঠকে না মনে, অর্থাৎ কথা শোনার পরেও তাও না বুঝে ভান করা। মাননীয় মডারেটর, মামা আছে যার চাকরি হবে তার, মামাকে মানি দিয়ে চাকরি করে দামি বড় গাড়ি করার লক্ষ্য আজ সবার। যে দুর্নীতি করে চাকরি ঢুকতেছে, সে কিভাবে দুর্নীতি প্রতিরোধ করবে বুঝে আসে না। উত্তর দিয়ে যাবেন প্রতিপক্ষ। আশা করি প্রতিপক্ষ আপনারা বুঝতে পেরেছেন। তাই আমি জোর দিয়ে বলতে পারি, দুর্নীতি প্রতিরোধে সরকার নয়, গণমাধ্যমের ভূমিকাই মুখ্য। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাই। ধন্যবাদ মাসুফা আক্তার। এ পর্যায়ে আমি বিপক্ষ দলের দলনেতাকে আহ্বান করছি যুক্তি খণ্ডনের জন্য। তুমি সময় পাবে 2 মিনিট। ধন্যবাদ মাননীয় সভাপতিকে আমাকে পুনরায় বিতর্কে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, আমার বিজ্ঞ প্রতিপক্ষ দল বিভিন্ন দুর্নীতির কথা উল্লেখ করে গেলেন। আমরা এসব দুর্নীতির প্রকাশে গণমাধ্যম ভূমিকাকে অস্বীকার করছি না, কিন্তু বছরের পর বছর, যুগের পর যুগ গণমাধ্যম দুর্নীতির খবর প্রকাশ করেই যাচ্ছে, আর দুর্নীতিবাজরা দুর্নীতি করেই যাচ্ছে। এক্ষেত্রে গণমাধ্যম কিন্তু দুর্নীতি প্রতিরোধ বা প্রতিকার কোনোটি করতে পারেনি। মাননীয় সভাপতি, সরকারি পরিবহন সংস্থা বিআরটিসি যখন কর্মকর্তা কর্মচারীদের সীমাহীন দুর্নীতিতে ঢুকতে বসেছে, তখন বেসরকারি পরিবহন সংস্থা যেমন হানির পরিবহন, শ্যামলী পরিবহন প্রভৃতি প্রতিষ্ঠান উত্তরোত্তর উন্নতি করছে। বিজ্ঞ প্রতিপক্ষ, আপনারা কি এখানেও বলবেন যে গণমাধ্যমের ভূমিকার কারণে বেসরকারি পরিবহন প্রতিষ্ঠানে দুর্নীতি হচ্ছে না?
না প্রতিপক্ষ, এখানে গণমাধ্যমের ভূমিকা নেই বললেই চলে। মাননীয় সভাপতি, একটা প্রবাদ হলো, লজ্জিত আজ মানব সমাজ, দুর্নীতি সব দেখে ভালো কিছু করছে না কেউ গোপনে অর্থ রেখে। দুঃখের হলেও এটাই সত্যি, বর্তমানে মানুষ গোপনে অর্থ রাখার কারণ হলো দুর্নীতি করে উপার্জন করা টাকা। মাননীয় সভাপতি, সরকার ইচ্ছে করলে আইন বিভাগ, প্রশাসন বিভাগ, বিচার বিভাগ, তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহার প্রভৃতির মাধ্যমে দুর্নীতিকে শূন্যের কোঠায় নামিয়ে আনতে পারে, আর স্বাধীন গণমাধ্যম সেখানে সহায়ক ভূমিকা অবতীর্ণ হতে পারে। মাননীয় সভাপতি, দুর্নীতি স্থান নিয়েছে মানুষের প্রাণে, আর এই বিতর্ক থেকে প্রমাণিত দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যম নয়, সরকারি মুখ্য ভূমিকা পালন করে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রহিদুল ইসলাম রাফি। উভয় পক্ষে তর্ক বিতর্ক শেষ হয়ে গেল। আমরা এখন ফলাফলের জন্য অপেক্ষা করব কিছুক্ষণ সময়। দুর্নীতি